দেশের খবরে আপনাদের স্বাগত। আমি শুভ্র রয়েছি সঙ্গে। নজর রাখবো হেডলাইন্সে। সুপ্রিম কোর্টে ফের ভর্ৎসনার মুখে নির্বাচন কমিশন। কেন এত নাম বাদ জানতে চাইলেন বিচারপতিরা। 9 অক্টোবর তালিকা দেওয়ার নির্দেশ এজলাসে। অন্তঃসত্ত্বাকে চিকিৎসা না দিয়েও গ্রেপ্তার হলেন না ডাক্তার। খবর প্রকাশ্যে আসায় এফআইআর 2 সাংবাদিকের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের জৌনপুরের ঘটনায় চাঞ্চল্য। সত্য ধামাচাপা দেওয়ার চেষ্টা, দাবি কংগ্রেস সমাজবাদী পার্টির। কার্নিভাল বাংলার গর্ব। সকাল থেকে নজর উত্তরবঙ্গের দিকে। মিরিকে বললেন মুখ্যমন্ত্রী। ঘুরে দেখলেন বন্যা পরিস্থিতি। দুর্গতদের পাশে থাকার আশ্বাস। বিজেপি সাংসদকে দেখতে হাসপাতালে মমতা। মধ্যপ্রদেশের কনস্টেবল পদে নিয়োগ। 7,500 পদ শূন্য। আবেদন 9,70,000। কনস্টেবল হতে চাইলেন পিএইচডি ডিগ্রিধারীরাও। আজকে বিস্তারিত খবরে। 3,66,000 নাম বাদ কেন ভোটার তালিকা থেকে? জাতীয় নির্বাচন কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট। বিহারে খসড়া ভোটার তালিকা আর চূড়ান্ত ভোটার তালিকার মধ্যে এত তফাৎ কেন, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত ও জয় মাল্য বাগচি। 9 অক্টোবর তালিকা থেকে বাদ যাওয়াদের নাম জমা দিতে হবে ইজলাসে। বিহারে এসআইআর নিয়ে ফের সুপ্রিম কোর্টের ভৎসনার মুখে পড়ল জাতীয় নির্বাচন কমিশন। চূড়ান্ত ভোটার তালিকা থেকে যে 3,66,000 ভোটারের নাম বাদ পড়েছে, তাদের এমনকি যে 21 লক্ষ ভোটারের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, তাদের তালিকা প্রকাশের নির্দেশ দিলেন বিচারপতি জয় মাল্য বাগচি ও বিচারপতি সূর্যকান্ত। 9 অক্টোবর এই তালিকা জমা দিতে হবে। কেন চূড়ান্ত ভোটার তালিকা থেকে 3,66,000 ভোটারের নাম বাদ পড়েছে তা জানতে চাইলেন বিচারপতিরা। আজ সুপ্রিম কোর্টে জাতীয় নির্বাচন কমিশনের আইনজীবী বলেন, যাদের নাম বাদ পড়েছে তারা কোনো আবেদন করেননি নতুন করে নাম সংযুক্তির জন্য। সুপ্রিম কোর্ট অবশ্য বলেছে, যাদের নাম বাদ পড়েছে তারা উপযুক্ত নথি দিয়ে আবেদন করলে নাম ভোটার তালিকায় তুলতে পারবেন। নির্বাচন কমিশন বলেছে, যাদের নাম বাদ পড়েছে তাদের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। তালিকা স্বচ্ছ ও নিরপেক্ষ করতে এসআইআর এর পদ্ধতি আরও উন্নত করার জন্য পরামর্শ দিয়েছেন শীর্ষ আদালতের 2 বিচারপতি। বিচারপতি জয় মাল্য বাগচি বলেন, যদি কারোর মৃত্যু হয় অথবা যদি কেউ অন্যত্র বসবাস করেন, সেক্ষেত্রে কোনো বিভ্রান্তি যাতে না হয় তা নিরসন করতে হবে জাতীয় নির্বাচন কমিশনকেই। বিচারপতি জয় মাল্য বাগচি বলেন, এমন প্রক্রিয়া হওয়া উচিত যেখানে জনগণের আস্থা তৈরি হয়। কারণ না জানিয়ে নাম বাদ দেওয়া হয়েছে এমন অভিযোগ যদি জমা পড়ে, তবে কমিশনকে আমরা ফের নির্দেশ দেব। আইনজীবী প্রশান্ত ভূষণ বলেন, এমন 100 জন ভোটারের তালিকা আমি আদালতে জমা দেব যাদের নাম বাদ পড়েছে। আদালত সেই তালিকা জমা দিতে বলেন আইনজীবী প্রশান্ত ভূষণকে। বিচারপতি বাগচি বলেন, এসআইআর এর খসড়া তালিকা চূড়ান্ত তালিকার মধ্যে এত পার্থক্য কেন? 65 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছিল, আবার নতুন করে নাম যোগ হয়েছে। স্পষ্ট করে বলতে হবে এই দুইয়ের মধ্যে পার্থক্য কোথায় রয়েছে। নির্বাচন কমিশন যাদের নাম বাদ দিয়েছে তাদের মধ্যে বেশিরভাগই মুসলিম ও মহিলাদের নাম। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। বিহার বিধানসভা নির্বাচনে এবার গুরুত্বপূর্ণ হতে পারেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। তাকে দলে টানতে চাইছে আইএনডিএ ও এনডিএ জোট। চিরাগ পাসওয়ান ইতিমধ্যেই প্রশান্ত কিশোরের সঙ্গে যোগাযোগ করেছেন। কংগ্রেসও যোগাযোগের চেষ্টা চালাচ্ছে প্রশান্ত কিশোরের সঙ্গে। বিহার বিধানসভা ভোটের আগে বিভিন্ন সমীক্ষা বলছে, এবার এনডিএর চেয়ে খানিকটা হলেও এগিয়ে রয়েছে আইএনডিএ জোট। 3টে বড় ফ্যাক্টরকে সামনে আনা হয়েছে। প্রথমে বলা হয়েছে, তেজস্বী যাদব নতুন ভোটারদের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছেন। জেনজিদের কাছে তিনি এখন জনপ্রিয়। উপমুখ্যমন্ত্রী থাকার সময় তিনি যে কাজ করেছিলেন তাতে খুশি জেনজিরা। এছাড়া কংগ্রেসের কানহাইয়া কুমার রয়েছেন, আর রয়েছেন বিকাশশীল ইনসান পার্টির মুকেশ সাহানি। 3জনই যুবমুখ। তাছাড়া বিহারে রাহুল গান্ধী 25টা জেলায় ভোটাধিকার যাত্রা করেছিলেন। তার প্রভাব পড়তে পারে ভোটে। বিহারের বড় অংশের মানুষ সাম্প্রদায়িক ইস্যু নিয়ে বিজেপি ও নীতিশ কুমারকে সমর্থন করছেন না। তবে আইএনডিআইতে জোটের কাটা থাকার সম্ভাবনা থাকছে। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে সিপিআই এমএল এর 40টা আসন চেয়েছে আরজেডি ও কংগ্রেসের কাছ থেকে। কংগ্রেসের সঙ্গে আরজেডির 10টা আসন নিয়ে এখনো পর্যন্ত মতানৈক্য রয়েছে। তবে কংগ্রেসের সঙ্গে আসন জট দ্রুত কাটবে বলেই সূত্রের খবর। কিন্তু সিপিআই এমএল এর সঙ্গে জট না কাটার সম্ভাবনা প্রবল। গত বিধানসভা নির্বাচনে সিপিআই এমএল কে 19টা আসন দেওয়া হয়েছিল। তারা জয়ী হয়েছিল 12টা আসনে। এবার তারা 40টা আসন চাইছে। সিপিআই এমএল সূত্রের খবর 32টা আসন চায় তারা। এর কম আসন ছাড়লে বেশ কিছু আসনে বন্ধুত্বপূর্ণ লড়াই হতে পারে। অন্যদিকে বিকাশশীল ইনসান পার্টি আর পশুপতি পরেশের দল 10টা করে আসন চেয়ে রেখেছে। তবে এবার শুরু থেকে উদারনীতি নিয়েছে আরজেডি। গতবার তারা 140টা আসনে লড়াই করেছিল, এবার 120টা আসনে লড়াই করতে পারে। এনডিএ জোটের মধ্যেও এখনো সমঝোতা হয়নি। চিরাগ পাসওয়ানের দল 40টা আসন চেয়েছে। সূত্রের খবর 20 থেকে 22টা আসন দেওয়া হতে পারে তাকে। এই খবর চিরাগ পাওয়ার পরই প্রশান্ত কিশোরের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। এমনও হতে পারে কেন্দ্রীয় মন্ত্রিত্ব ছেড়ে চিরাগ পাসওয়ান ও প্রশান্ত কিশোর জোট তৈরি করে এবার লড়াই করতে পারেন বিহারে। সেক্ষেত্রে এনডিএ ও আইএনডিএ এর ভোট কাটার সম্ভাবনা থাকছে। আসাদুদ্দিন ওয়েসির দল মিম ভোট কাটবে কংগ্রেস ও আরজেডির। প্রশান্ত কিশোরও ভোট কাটবে আরজেডি ও কংগ্রেসের। এনডিএ এর ভোট কাটবেন চিরাগ। ফলে বিহারে এখন জটিল অঙ্ক তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। ডাবল ইঞ্জিন সরকারের কর্মসংস্থানের করুণ ছবি ধরা পড়েছে মধ্যপ্রদেশে। কনস্টেবল পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। 9.5 লক্ষেরও বেশি যুবক যুবতী আবেদন করেছেন 13,500 পদের জন্য। এর মধ্যে রয়েছেন এনআইটি থেকে পাশ করা ইঞ্জিনিয়ার, পিএইচডি ডিগ্রিধারীরাও।
মধ্যপ্রদেশের কনস্টেবল পদে নিয়োগের জন্য আবেদন চাওয়া হয়েছিল। 9,76,000 যুবক যুবতী আবেদন করেছেন এই পদে। এদের মধ্যে 12,000 ইঞ্জিনিয়ার রয়েছেন যারা এনআইটি থেকেও ইঞ্জিনিয়ারিং পাশ করে এসেছেন। 42 জন রয়েছেন পিএইচডি ডিগ্রিধারী। এই পদের জন্য ক্লাস 10 পাশ করলেই হবে বলে জানিয়েছিল মধ্যপ্রদেশের বিজেপি সরকার। সর্বনিম্ন বেতন 19,500 টাকা। 30 অক্টোবর লিখিত পরীক্ষা হবে। মধ্যপ্রদেশের ভোপাল, ইন্দোর, সাতনা, উজ্জয়ন সহ 11টা জেলায় পরীক্ষা কেন্দ্র তৈরি হয়েছে। যে তথ্য সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে শুধুমাত্র পিএইচডি ডিগ্রিধারী বা ইঞ্জিনিয়াররাই নন, যারা আবেদন করেছেন তার বেশিরভাগই পোস্ট গ্রাজুয়েট ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। ভারতের সর্বশেষ সমীক্ষা বলছে এখন দেশে 64,33,00,000 মানুষ বেকার। 2017 থেকে 18 সালে যা ছিল 57 কোটি। সম্প্রতি টিসিএস এর মতো সংস্থা 80,000 কর্মীকে ছাঁটাই করেছে। তথ্য প্রযুক্তি সংস্থাগুলোতে এআই দিয়ে কাজ শুরু হওয়ার পর ইঞ্জিনিয়ারদের চাকরি এখন সংকটের মুখে। উচ্চশিক্ষিতের চাকরি আরো কমেছে বলে বিভিন্ন সমীক্ষায় দেখা যাচ্ছে। মোদি জামানায় উচ্চশিক্ষিত বেকারদের কর্মসংস্থান কমেছে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। উত্তরপ্রদেশের জৌনপুরে অন্তঃসত্ত্বা মুসলিম মহিলাকে চিকিৎসা পরিষেবা দিতে চাননি এক মহিলা ডাক্তার। তাকে গ্রেফতার না করে 2 সাংবাদিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করল যোগী প্রশাসন। 2 সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ, তারা এই খবর কেন প্রকাশ্যে এনেছিলেন। অন্তঃসত্ত্বা মুসলিম মহিলাকে চিকিৎসা করতে অস্বীকার করলেও গ্রেপ্তার করা হলো না চিকিৎসককে। উল্টে যোগী পুলিশ মোহাম্মদ উসমান আর মায়াঙ্ক শ্রীবাস্তব নামের 2 সাংবাদিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। তাদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। 2 সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ, তারা চিকিৎসকের ছবি ভাইরাল করেছেন। এমনকি শ্যামা পারভিন নামের মহিলা যে চিকিৎসা পাচ্ছেন না সেই ছবিও ভাইরাল করেছেন 2 সাংবাদিক। উত্তরপ্রদেশের জৌনপুরের মছলি শহরের সমাজবাদী পার্টির বিধায়ক রাগিনী সোনকার বলেছেন, যোগী সরকার সত্য চাপা দিতে চাইছেন। যে ধর্মেরই মহিলা হন না কেন, কোনো অন্তঃসত্ত্বাকে লেবার রুমে ফেলে রাখা যায় না। তিনি এই ঘটনা নিয়ে জেলা শাসকের সঙ্গে দেখা করেছেন। প্রয়োজনে তিনি বিধানসভায় এই প্রসঙ্গ তুলবেন। কংগ্রেস দাবি করেছে চিকিৎসক সমাজের একাংশের মধ্যে ঘৃণা ছড়াতে চাইছেন। চিকিৎসার কাজে আবার ধর্ম কি? আর বিজেপি বলেছে মিথ্যে অভিযোগ করা হচ্ছে। যদিও শ্যামা পারভিন পরিষ্কার জানিয়েছেন তাদের হুমকি দেওয়া হচ্ছে বাড়িতে এসেই। মাঝে মাঝে পুলিশ আসছে তাদের বাড়িতে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। আরজি করে নির্যাতিতার মামলা ফের পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। নভেম্বরের আগে এই মামলা শুনানি হবে না জানিয়ে দিল শীর্ষ আদালত। অন্য মামলা শুনানি রয়েছে বলে জানানো হয়েছে। কার্নিভাল কেন স্থগিত রাখা হয়নি তা নিয়ে যারা প্রশ্ন তুলেছেন তাদের জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মিরিকে যান তিনি। বন্যা দুর্গত এলাকা ঘুরে দেখেন। রাস্তাঘাট, বাড়ি সব তৈরি করে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এমনকি বিজেপি সাংসদ খগেন মুর্মুকে দেখতেও তিনি হাসপাতালে যান। বাংলায় যেভাবে বিজেপি বিধায়ক ও সাংসদ আক্রান্ত হচ্ছেন তাতে মনে হচ্ছে আইনের শাসন সংকটের মুখে। ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হচ্ছেন বিজেপি নেতারা। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রাকৃতিক বিপর্যয়কেও রাজনীতির রং দেওয়ার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সময় কেন্দ্রীয় সরকারের উচিত পর্যাপ্ত ত্রাণ সামগ্রী আর টাকা পাঠানো। যারা প্রাণ হারিয়েছেন এমন 21 জনের পরিবারের সঙ্গে আমি দেখা করেছি। প্রত্যেকের পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে। মিরিকে যান মুখ্যমন্ত্রী। তারপর ফিরে এসে তিনি বলেন, কার্নিভাল হলো বাংলার গর্ব। বিভিন্ন ক্লাব সেদিন এসেছিল। আমি অনুষ্ঠান কিভাবে বন্ধ করব? তবে আমি সকাল থেকে পরিস্থিতির দিকে নজর রেখেছিলাম। রাজনীতি করছে তখন কেন কার্নিভেল রেড রোডে হলো? আরে এটা তো বাংলার গর্ব। বাংলার এতগুলো ক্লাব আশা করে বসে আছে, তাদের কি কোনো মূল্য নেই? মূল্য নেই। পুজোর সময় তো বৃষ্টি হলো বলে ক্যান্সেল করে দিলাম একদিন। কিন্তু ওই যে সব অ্যারেঞ্জমেন্ট করা আছে, কত ফরেন ইউনিসেফ থেকে শুরু করে কত ফরেন টুরিস্টরা ছিল, ক্যান্সেল করা সম্ভব? আর তাছাড়া কি, সেদিন যদি আমরা আসতামও, এসে কি করতাম? আমাদের দেখতে গিয়ে, ভিআইপিদের দেখতে গিয়ে রেস্কিউ অপারেশনটা হতো না। পুলিশ কাকে সামলাবে? ফায়ার ব্রিগেড কাকে সামলাবে? ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন কাকে সামলাবে? হোয়াট ইজ দ্য প্রায়োরিটি? বিপদের সময় মানুষকে উদ্ধার করা, তার পাশে দাঁড়ানো, তাকে শিফট করা, তাকে রিলিফ ক্যাম্পে নিয়ে যাওয়া, তাকে আশ্বস্ত করা, নাকি শুধু ভিআইপি ট্রিটমেন্ট করা? ভিআইপি ট্রিটমেন্ট, ভিআইপি নাম করে কেউ 30টা গাড়ি নিয়ে ঢুকছে, কেউ 40টা গাড়ি নিয়ে ঢুকছে, ভালো রাস্তাগুলোকে ভেঙে দিয়ে চলে যাচ্ছে। আর এটা কাঁচা আছে এখন। দেখেন, আমি নিজে ট্রাভেল করছি, আমি 3টে গাড়ি, আমার মাত্র সামনে একটা থাকে, আমি মাঝে থাকি, পেছনের গাড়িটাও আমার দরকার নেই, আমি লোকাল পুলিশকে অ্যালাউ করি না। এরপর মুখ্যমন্ত্রী যান ডুয়ার্সে। বন্যা কবলিত এলাকা ঘুরে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি যান খগেন মুর্মুকে দেখতে। এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। হাসপাতালে গিয়ে তিনি কথা বলেন বিজেপি সাংসদের সঙ্গে। পরে অবশ্য মুখ্যমন্ত্রী বলেন, বন্যা পরিস্থিতির মধ্যে যদি কেউ 30-40টা গাড়ি নিয়ে প্রবেশ করেন এলাকায়, তাহলে দুর্গতদের মাথার ঠিক থাকে। এই সময় ভিআইপিরা এলে ত্রাণের কাজ ব্যাহত হয়। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। বিজেপি সাংসদ খগেন মুর্মুর উপর হামলার প্রতিবাদে ত্রিপুরায় ভাঙচুর করা হলো তৃণমূল কংগ্রেসের অফিস। পুলিশের সামনে ব্যাপক ভাঙচুর করা হয় বলে অভিযোগ তোলা হয়েছে।
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা আসলে গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত। উত্তরবঙ্গে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। জাতীয় বিপর্যয় ঘোষণা করার আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতা। কোচবিহারে ত্রাণ পাঠালেন সাংসদ অভিনেতা দেব। উত্তরবঙ্গে গেলেন বিজেপি নেতা ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যকে নিশানা করে তিনি বলেন, আগেই আসা উচিত ছিল মুখ্যমন্ত্রীর। 50,000 মানুষকে ত্রাণ সামগ্রী দেবে বিজেপি। গত 36 ঘন্টাতে ধরতে পারেন আমরা 15,000 লোককে রিলিফ কিট ডিস্ট্রিবিউশন করেছি। আরও 35,000 লোকের পরিকল্পনা আমাদের আছে। আমাদের 8 জন বিধায়ক 21টা ফুড ক্যাম্প চালাচ্ছে প্রত্যেকটা অ্যাসেম্বলিতে। এর সঙ্গে সরকারকে কোঅপারেশন করা আমাদের কর্তব্য। কিন্তু আমি সবচেয়ে বেশি ধন্যবাদ দেব আর্মি এবং এনডিআরএফকে। তারা না থাকলে মৃত্যুর সংখ্যা অনেক বাড়ত। 30 ক্রস করে গেছে। আমার মনে হয় নিখোঁজ আরও অনেকে আছেন। সেই নিখোঁজদেরকেও নিখোঁজদেরও আমরা ব্যাপারে চিন্তিত আছি। আর সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী 2.5 লক্ষ টাকা তার প্রধানমন্ত্রী পিএম রিলিফ ফান্ড থেকে ডিক্লেয়ার করেছেন নিহতদের পরিবারের জন্য এবং 50,000 টাকা করে আহতদের জন্য। দেশের খবর আজ এ পর্যন্তই। চোখ রাখুন পূবের কলম ডিজিটালে।